আমরা ছোটবেলা থেকেই বিভিন্ন বইয়ে পড়ে এসেছি, জেনে এসেছি মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না। আজকে একটা নির্দিষ্ট বয়সের পর এসে মনে হচ্ছে, হ্যাঁ, সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না, এটা যেমন ঠিক, তেমনি সবাইকে নিয়ে যে বাঁচতে হবে নট নেসেসারি। আপনার জীবনে একটা নির্দিষ্ট সময়ের পর, একটা নির্দিষ্ট বয়সের পর অনেক বেশি গ্যাদারিংয়ের প্রয়োজন নেই, অনেক বেশি বন্ধুবান্ধবের প্রয়োজন নেই। ঠিক সে কটা হাতে গোনা বন্ধু থাকুক যাদের সাথে আপনি 6 মাসে একদিন কিংবা বছরে একদিন কফি খেতে খেতে আপনার মনের কথাগুলো উজাড় করে নির্দ্বিধায় বলতে পারেন। ঠিক এমন একটা বন্ধু থাকুক যে আপনাকে 7 দিনে একদিন ফোন করে ঠিক ঠিক জিজ্ঞেস করবে, কেমন আছিস, কেমন চলছে সব কিছু। আপনার জীবনে বন্ধুর পাশাপাশি আরও কিছু জিনিস থাকুক। আপনার জীবনে গাছ থাকুক, মিউজিক থাকুক, ধর্মীয় চর্চা থাকুক। এগুলো আপনাকে ধীরে ধীরে আরও বেশি পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করবে। আরও বেশি রিল্যাক্সড হতে চাইলে আমার মতন একটা বাদর মার্কা বিড়াল পালুন, যে কিনা ভয়েস দেওয়ার সময় তার খেলনা নিয়ে যুদ্ধ করে এবং পাশের থেকে বিভিন্ন রকম সাউন্ড আপনারা পান। এতদিন আমার ভিডিওতে আপনারা সাউন্ড পেতেন মামাদের, যারা নিচে ডাকতো, তার ছাড়া বাচ্চাদের খেলার। আর এখন নতুন অ্যাড হয়েছে আমার ইউনির খেলা। সে একটা খেলনা নিয়ে কন্টিনিউয়াস ঝাপাঝাপি করছে, যেটা সাউন্ড আপনারা ব্যাকগ্রাউন্ডে পাচ্ছেন। আচ্ছা, এবার বলছি আমি এখানে কি করছি। আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম কৃষি মেলায়, সেখান থেকে বেশ কিছু গাছ কিনে এনেছি। লিস্টে আরও কিছু ছিল যেগুলো সময়ের অভাবে কেনা হয়নি। তো আমার এই স্নেক প্ল্যান্টটা খুবই প্রয়োজন ছিল। সব আপুরাই বলেন যে অক্সিজেনের জন্য স্নেক প্ল্যান্ট খুবই জরুরি, খুবই ভালো। তো সেই জন্য একটা স্নেক প্ল্যান্ট নিয়েছি। একটু আগে যে গাছটা লাগালাম সেটা ওয়ান কাইন্ড অফ ইনডোর প্ল্যান্ট, তো ওটাও নিয়ে এসেছি। ওটার নাম আসলে এই মুহূর্তে মনে নেই। আমি মেইনলি কিনতে চেয়েছিলাম পাথুস, বাট আমার ওখানে তাড়াহুড়ায় সময়ের অভাব এবং ভিড়ের কারণে অলকানন্দ এবং পাথুস এই দুটো আমার মিস হয়ে গেছে। এই দুটো আমি পরে নার্সারি থেকে কিনে নিব। আর আমি চলে এসেছি আসলে হালিমাকে নিয়ে, যে আমার যে গাছগুলো আছে সেগুলোকে ঠিকঠাক করতে। এই যে দেখুন, এই পাশে কিন্তু কোনায় দেখতে পাচ্ছেন একটা কারি পাতাও কিনেছি। এটা এই মুহূর্তে আমার কাছে বড় টব নেই জন্য লাগাতে পারছি না। ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে বড় একটা টব কিনবো, সেটা তখন ট্রান্সফার করে দিব ওই টবের মধ্যে। মোটামুটি বেশ কিছু গাছ তো ছাদে রেখে এসেছি, আর এখানে যা আছে সেগুলো দিয়ে টুকটাক করে বারান্দাটা গোছাচ্ছি। আমি ইউনিকে রেখে ওইদিকে কাজ করছি যে হালিমা যেন ঠিক মতন কাজ করে, তুমি বসে বসে পাহারা দাও। এটা শোনার পর হালিমা যে ওর উপরে কী খ্যাপাটা খেপলো, সারাক্ষণ বলছে ভাগ এখান থেকে, ভাগ ইউনি, ভাগ এখান থেকে। তুই খালাম্মাকে কি বলবি আমার নামে? আমি তো ঠিক মতনই কাজ করবো। খালাম্মা এখানে ক্যামেরা রেখে গেছে না, খালাম্মা জানে না, কিন্তু ইউনিও অনড় হয়ে ওখানে বসে আছে। তো তাদের এই কনভারসেশন শেষ করে, বারান্দার কাজকর্ম শেষ করে হালিমাকে বললাম চট জলদি কিচেনে চলে আসো, রান্নাবান্না শুরু করি। আজকাল আমার এরিয়ায় বেলা 11:30 থেকে 3টা পর্যন্ত খুবই কম গ্যাস থাকছে, একেবারে থাকছে না বললেই চলে। তো হালিমাকে আমি বলে রেখেছি যে যত তাড়াতাড়ি পারো এসেই আগে রান্নার জোগাড়টা করে ফেলবে, যাতে আমি রান্নাটা বসিয়ে দিতে পারি। আজকে একটু টাকি মাছ ভর্তা হবে, সেই জন্য আমি এই পাশে পেঁয়াজ, তারপরে মরিচ, এগুলোকে সরিষার তেলে ভেজে নিচ্ছিলাম। আর মাছটা আগেই ভেজে দিয়ে রেখেছি আমি, হালিমা যখন বারান্দায় কাজ করছিল। এদিকে আমি এসে এসে মাছটাকে ভেজে বেছে রেখে দিয়েছি। হালিমা এবার এই যে এই ভর্তা বানানোর এটা দিয়ে ভর্তাটা করে দেবে। এটা কেনার পর আমার বাসায় ভর্তার খাওয়ার ব্যাপারটা অনেক বেশি সহজ হয়ে গেছে। এখন আমিও সময় সুযোগ পেলে যখনই যে ভর্তাটা খেতে ইচ্ছে করছে, জাস্ট রেডি করে এটাতে পিষে পিষে ভর্তাটা করে ফেলি। সত্যি দারুণ একটা জিনিস এটা। এটা অবশ্য হালিমা নিজেই আমাকে ফোর্স করে কিনেছে যে এটা আনেন, দেখবেন মজার করে ভর্তা খেতে পারবেন। তো আজকে কিন্তু আমি টাকি মাছের ভর্তা করছি। প্রথমে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ রসুন সব ভেজে এখন মিক্স করে দিচ্ছি। তারপর দেবো একটু সরিষার তেল। আর যেহেতু মাছটা ভাজার সময় আমি লবণ দিয়েছি এবং পেঁয়াজ মরিচের উপরে লবণ দেওয়া ছিল, এই জন্য এখানে কোনো এক্সট্রা লবণ আমি অ্যাড করিনি। ঘরে একদম ধনিয়া পাতা নেই, থাকলে অবশ্যই ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা করতাম।
ভর্তাটা শেষ করেই একবারে রান্নাটা বসিয়ে দিতে এসেছি। এই পাশে আমি একটু শিং মাছ রান্না করছি, শিং মাছ ভুনা করছি। আর আরেক পাশে আমি গরুর মাংস রান্না করব বলে পাতিল দিয়ে দিয়েছি, তেল দিয়েছি, পেঁয়াজ রসুন যা যা লাগবে সেগুলো দিয়ে ভাজাভাজি করছি আরেকটা পাশে। একদম ডিম আছে রেখেছি। এমনিতেও 11:30টার থেকে আমার একটা বার্নারে গ্যাস থাকবে, আরেকটা থাকবে না। গ্যাসের যে অবস্থা দেখছি তাতে গরুর মাংসটা ধীরে ধীরে কষিয়ে নেওয়া যাবে, কিন্তু মাছটা যদি এখনই রান্না করে ফেলি তাহলে মোটামুটি ঝামেলাটা অনেক কমে যাবে। আজ সকালে কোনো নাস্তা খাওয়ার ক্লিপ আপনাদের সাথে শেয়ার করিনি। আসলে গত দুদিন থেকে যখন থেকে বুঝতে পারছি রান্নাঘরে গ্যাসের সমস্যাটা বেড়ে গেছে, তো তখন থেকে ব্রেকফাস্টটা আমরা আমাদের মতো নিয়ে অফ ক্যামেরায় তাড়াহুড়া করে যখন যেটা পারছি খেয়ে নিচ্ছি। যেমন বাচ্চারা অনেক সময় দুধ কর্নফ্লেক্স খেয়ে ফেলছে, আমি জাস্ট চায়ের সাথে টোস্ট বিস্কিট ভিজিয়ে খেয়ে নিচ্ছি। কারণ সকালে 7টার দিকেও দেখছি অনেক সময় গ্যাসটা কম থাকছে, তো শুধুমাত্র আমি আমার হাজব্যান্ডকে নাস্তাটা দিই, আর তারপর আমরা আমাদের সুবিধা মতো নাস্তা খেয়ে নিই। তো রান্নাটা তো আসলে খুব জরুরি, এটা নিয়ে তো আসলে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। সেই জন্য যে সময়টুকুতে আমাদের গ্যাস থাকছে শুধুমাত্র ওই সময়টুকুতেই আমি রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি। যাই হোক, এখানে মশলা কষিয়ে আমি কিন্তু শিং মাছগুলো দিয়ে কষাতে দিয়ে দিয়েছি। এটা একটু ভুনা ভুনা হবে, টমেটো দিয়ে করছি। আর অন্যদিকে এক পাশে কিন্তু আমি অফ ক্যামেরায় গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। সেটা আপনাদের সাথে শেয়ার হয়নি, কারণ হচ্ছে আমি এর মধ্যে আমার মেয়েকে নিয়ে একটু বের হয়ে গিয়েছিলাম, ওটা আর ক্যামেরায় ক্যাপচার করার সুযোগ আমার হয়নি। তো এটা এখন কিন্তু আমার চুলায় শুধুমাত্র একটা বার্নার চলছে, আর একটা বার্নার একেবারেই চলছে না, এবং এরকম ডিম আছে, ধীরে ধীরে গরুর মাংসটা রান্না হচ্ছে। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ এটা ধীরে ধীরে হোক, আমার চলবে, তাতে কোনো সমস্যা নেই। এবার কৃষিমেলায় গিয়ে আমি আমার মাকে 2-3টা জিনিস গিফট করেছি, গাছ গিফট করেছি, যেগুলো ভিডিও আমার কাছে আছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেব। আর আমি না আরও কিছু সেকুল্যান্টও কিনেছি, সেগুলো আসলে দেখানো হয়নি। আচ্ছা, সময় সুযোগ মতন অবশ্যই একটুখানি দেখিয়ে দেব। আজকে কাজ করতে গিয়ে দেখলাম কিছু নতুন কাজ আমার জন্য অপেক্ষা করছে। আসলে একটা জিনিস খেয়াল করে দেখলাম, আপনারাও জানাবেন তো যারা গৃহিণী আপুরা আছেন, সংসারের কাজ কিন্তু কখনো শেষ হয় না, একটার পর একটা আসে। কারণটা কী? কারণ আপনার কাছে থাকা জিনিস শেষ হয়, আপনি আবার সেগুলোকে নতুন করে গোছান, সাজান, সেগুলোকে আবার রিফিল করেন, যেই কারণে আপনার কাজগুলো কখনোই শেষ হবার না। এই যে যেমন ধরুন এই টিস্যু হোল্ডারের টিস্যুটা শেষ হয়ে গেছে, আমি আবার এখানে নতুন একটা টিস্যু রেখে দিচ্ছি। এটাও কিন্তু একটা কাজের অংশ। এখন আপনি যদি মনে করেন এটা আর এমন কি, এইভাবে এরকম ছোট ছোট অসংখ্য কাজ মিলে আমরা আমাদের সংসারটা করে থাকি, এবং প্রত্যেকটা নতুন নতুন জিনিস, পুরনো জিনিস, প্রত্যেকটা জিনিসের সাথেই আমাদের সাংঘাতিক রকম অ্যাটাচমেন্ট, বিশেষ করে গৃহিণীদের। এই অ্যাটাচমেন্ট থেকেই আমাদের একটা দায়িত্ববোধ চলে আসে এগুলোর যত্ন নেবার, সংসারটাকে সাজিয়ে গুছিয়ে করবার। বাংলায় একটা কথা আছে, যতনে রতন মেলে। আমার মার কাছে এখনও তার সংসার জীবনের প্রথম দিকের অনেক স্টিলের প্লেট পাওয়া যাবে, গ্লাস পাওয়া যাবে, যেগুলো তার সংসার জীবনের প্রথমে। সে সেগুলো ফেলে দেয়নি, যত্ন করে এখন অবধি ব্যবহার করছে। আমার তো এখনও চোখের সামনে একটা প্লেট ভাসছে, যেটা বয়স আমার থেকেও বেশি, এবং সেই প্লেটটাতে সে এখনও ভর্তা করে। যে কোনো ধরনের ভর্তা করা হলে সেই প্লেটটাতেই সে করে। তো এরকম কিছু জিনিস আছে যেগুলো আমরা আমাদের সংসার প্রথম থেকে শেষ অবধি বয়ে বেড়াই অসম্ভব যত্ন, ভালোবাসা নিয়ে। এখনও যদি কখনো আমাকে আমার হাজব্যান্ড বলে চলো অমুক কোনো দেশে যাই, ওখানে গিয়ে আবার 2-4 বছর থেকে আসি, এখন কেন জানি আমার আর যেতে ইচ্ছে করে না। কারণ একটা নতুন দেশ, সেখানে আবার নতুন করে একটা সংসার, তারপর সেটাকে আবার ফেলে এসে দেশের সংসার, আমার না বারবার আর সংসার পাততে ইচ্ছে করে না। এখন ইচ্ছে করে নিজের মতন করে নিজের সংসারটাকে গুছিয়ে নিয়ে চলে যেতে। কী দরকার বাবা আরেকটা নতুন দেশ, আরেকটা নতুন সমাজ, আরেকটা নতুন আরও কিছু নতুন মানুষ, সবার সাথে আবারও নতুন করে একটা সম্পর্ক, তারপর সেগুলোকে ছিন্ন করে চলে আসা। সত্যি বলছি, মন থেকে আর ইচ্ছে করে না। আজ সকালে যখন কাজ করছিলাম খেয়াল করে দেখলাম আমার ওয়াশিং মেশিনের উপরটা বেশ ময়লা হয়ে গেছে। তো ভাবলাম যেগুলো জিনিসপত্র দিয়ে আমি ওয়াশিং মেশিনের উপরটা গোছাই, সাজাই, আর আমার যেসব ইনডোর প্ল্যান্ট আছে সেগুলোকেও একটু ঠিকঠাক করে গুছিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। বেশ কয়েকদিন এগুলোর পরিচর্যা করা হয়নি, আর সেজন্যই এখন এগুলোকে একটু গোছগাছ করে নিতে এসেছি।
একদিকে রান্না চলছে, অন্যদিকে আমি কিছু ইনডোর প্ল্যান্টকে আবার নতুন করে পানি রিফিল করে সেগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখতে এসেছি। এই পানিগুলো আমি 2 দিন পর পরই পাল্টে দেওয়ার চেষ্টা করি। যেহেতু ডেঙ্গু মশার সিজন শুরু হয়ে গেছে, আমাদের সবারই কিন্তু গাছ রাখার ব্যাপারে একটু সচেতন হতে হবে। আমরা ইনডোরে যে গাছগুলোকে পানিতে রাখি, অন্তত 2 দিন পর পর পানিগুলোকে অবশ্যই চেঞ্জ করে দেবেন। আর যে গাছগুলো বাইরে বারান্দায় আছে, সেগুলোতে যদি বৃষ্টির পানি জমে ওখানে পানি জমে যায়, অবশ্যই পানিগুলোকে ফেলে দেবেন, ওখানে পানি জমতে দেবেন না। এমন কোনো জিনিস যদি আপনার বারান্দায় থাকে যেখানে পানি জমে মশা ডিম পাড়তে পারে, সেরকম জিনিস হলে সেগুলোকে অবশ্যই বেলকনি থেকে সরিয়ে দেবেন। এই বর্ষার মৌসুমে সরকারি জায়গা থেকে চেষ্টা করবে ডেঙ্গু মোকাবেলা করার, কিন্তু আমাদের নিজেদেরও তো কিছু দায়িত্ব আছে। আমাদের সংসার, আমাদের সন্তানদের প্রতি আমাদেরও কিছু সচেতনতা মেনে চলতে হবে। আমি সবসময় চেষ্টা করি আমার ইনডোর প্ল্যান্টগুলোকে এভাবে পানিটাকে চেঞ্জ করে দিতে, এবং কোথাও কোনো পানি জমে থাকলে সেগুলোকে একদম ফেলে দিয়ে পরিষ্কার পানি যেন ওখানে না জমতে পারে সেরকমভাবে পরিষ্কার করে রাখতে। আর আরেকটা কাজ আমি করি, যেটা আপনাদের যাদের বাচ্চারা স্কুল গোয়িং, কলেজ গোয়িং, আপনারা করতে পারেন। যেমন আমার বাচ্চাটা যেহেতু কোচিংয়ে যায়, স্কুলে যায়, ওদের ড্রেসের কোনায় কোনায় আমি অডোমাস একটা রোলার আছে, সেটা কিন্তু লাগিয়ে দিই। এটাতে যেটা হয় যে ওর আশেপাশে কোনো মশা আসবে না, ওটার গন্ধে মশাটা সরে যাবে। আমি আমার তরফ থেকে আমার বাচ্চাদের সিকিউর করার চেষ্টা করছি, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ নসিবে রাখলে কিচ্ছু করার থাকবে না, কিন্তু অবশ্যই আমাদের মায়েদের সচেতন থাকতে হবে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এদিকে আমার রান্নাগুলো শেষ করে ফেলেছি। এখন টেবিলে সব খাবারগুলো দিয়ে আমি আমার মেয়েকে আনতে চলে যাব। আজকে বড় মেয়ে কানের কাছে গুনগুন করছে, তার নাকি বেশ কিছু জিনিস লাগবে। আমাকে বলল, মা আমাকে কোচিংয়ে দিয়ে তুমি চাইলে জিনিসগুলো কিনে নিতে পারো, অথবা আমাকে নিয়ে একটু আগে বের হও, জিনিসগুলো কিনে দিবে আমাকে, তারপর তুমি আমাকে কোচিংয়ে ড্রপ করে বাসায় চলে এসো। ভাবছি কোনটা আগে করব কোনটা পরে করব। আচ্ছা, আজকে কী কী রান্না হয়েছে একটু বলি। ডালটা সকালেই রান্না হয়ে গেছে। এখানে চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না হয়েছে। আর ওই পাশে আমি শিং মাছ ভুনা করেছি, এটা গরুর মাংস। আর একটা সবজি মিক্সড ভেজিটেবল, সেটাও সকালেই করা হয়ে গেছে। এটা বেলা 3:30টার দিকে মেয়েকে নিয়ে ওর কোচিংয়ে ড্রপ করব, তার আগে ভাবলাম বেস্ট বাই যেহেতু ছাড় চলছে একটু ঢু দিয়ে যাই। এমনিতেই আমরা গৃহিণীরা বেস্ট বাইয়ের প্রতি দুর্বল, তার উপরে বেস্ট বাইয়ে চলছে ছাড়। এই সুযোগ কী করে হাতছাড়া করি বলুন তো। ঢুকতেই বলেছি যা যা নেব আর নিব, কিন্তু আমাকে ভিডিও করতে দিতে হবে। ওরা বলল বেশ ম্যাডাম, ভিতরে চলে যান, ওখানে আরও অনেক কিছু আছে, সেগুলো তো দেখবেন, আর সাথে সামনেও অনেক কিছু আছে। তো এই সুযোগ তো আমি হাতছাড়া করব না, সোজা ভিতরে চলে এসেছি। অনেক কিছুর উপরই ছাড় চলছে, তবে আমি আজকে বেস্ট বাই থেকে যেসব জিনিস কিনেছি তার কিছু আমি ছাড়ে পেয়েছি, আবার কিছু ছাড় ছাড়াই কিনেছি। খুব যে অনেক কিছু কিনতে হবে নট নেসেসারি, আসলে আমি এসেছি কি কি জিনিসের উপর ছাড় দিল সেটা দেখতে। আর আমার তো উইশ লিস্টে 2-4টা জিনিস আছে, সেটা তো আমি মোটেও অস্বীকার করব না। আমি নিজে যতই চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করি না কেন, এক্সক্লুসিভ এলিগেন্ট চায়না প্রোডাক্ট আপনাদের এনে দিই না কেন, বেস্ট বাই ঢোকার পর কিন্তু আমার প্রথম যে কথাটা মনে হয়, দূর ঘোড়ার ডিমের বিজনেস, বেস্ট বাই থেকে সব জিনিস নিয়ে সংসার সাজালেই হয়। আসলে আমরা কিন্তু মহিলারা সাশ্রয়ী শব্দটার সাথে অনেক বেশি কমফোর্টেবল, আর সে কারণেই আমার কেন জানি মনে হয় যে বেস্ট বাইয়ের প্রোডাক্টগুলো যেমন সাশ্রয়ী তেমনি সুন্দর। যাই হোক, আজকে অনেক কিছুর উপরেই বেস্ট বাই ছাড় দিয়েছে, তবে এই যে এই সব জার দেখছেন এগুলো একটার উপরেও কিন্তু কোনো ছাড় নেই। ছাড় আছে ইউটেন্সিলসের উপরে, মানে যেসব বাটি খুঁটি যা যা আছে সেগুলোর উপরে। আমি বেস্ট বাই থেকে আবার একটু কৃষি মার্কেটেও গিয়েছিলাম নিজের কিছু কাজের জন্য, সেখান থেকে কিছু টুকটাক সাংসারিক জিনিস এনেছি, যেমন এই নস্তিগুলো এনেছি, আর এই যে এগুলোকে কী বলেন, ঝাঁঝরি, হ্যাঁ ঝাঁঝরি বলা যায়, এগুলো এনেছি, কারণ প্লাস্টিকের জিনিসগুলোকে আস্তে আস্তে ডিসকার্ড করতে চাই আমার সংসার থেকে। তো চেষ্টা করছি এই ধরনের স্টিল, তারপর সিরামিক এবং আরও মানে কাঁচের জিনিসের দিকে চলে যেতে। তো এই জন্য আজকে এই ঝাঁঝরিগুলো আনলাম। আর কয়েকদিন থেকে মেয়ে বলছে সে কেক বানাবে, আমি যেন একটা ভালো দেখে মোল্ড কিনে দিই। আসলে এটাই ছিল মেন কারণ আমার বেস্ট বাই যাওয়ার। তো সেখান থেকে কিন্তু আমি মোল্ড কিনিনি, এই মোল্ডটা আমি কিনেছি কৃষি মার্কেট থেকে। ভালো কথা, আমার বাসা থেকে কৃষি মার্কেটে যেতে আমার মাত্র 15-20 মিনিট সময় লাগে।
আর বেস্ট বাই থেকে কী কিনেছি সেটা দেখতে হলে আগামী পর্বে নজর রাখবেন আমার ভিডিওতে, কারণ আমি এই পর্বে মোটেও আপনাদেরকে দেখাবো না আমি বেস্ট বাই থেকে কী কিনেছি। আগামী পর্বে আপনারা সব কিছু দেখতে পারবেন, জানতে পারবেন। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, বেস্ট বাইয়ের সবগুলো মানে স্টোরেই যে ছাড় চলছে তা নয়। ওরা যেটা বললো যে এই স্টোরটাতেই ছাড় চলছে। আমি কৃষি মার্কেটের যে বেস্ট বাইটা আছে সেটাতে গিয়েও দেখলাম যে ওটাতে কোনো ছাড় চলছে না। তো এটা হচ্ছে মূলত টাউন হল থেকে আপনি যদি কৃষি মার্কেটের দিকে যান তাহলে হাতের ডানে যে বেস্ট বাইটা পড়বে এটাই হচ্ছে সেটা। এখানে আসার পথে কিছুটা নুডলস আনা হয়েছে। আসলে বাচ্চারা বলছিল যে তারা আজকে রাতে ডিনারে ভাত খেতে চাচ্ছে না, তারা একটু স্প্যাগেটি কিংবা পাস্তা কিংবা নুডলস এই টাইপের কিছু খেতে চায়। তো তারাই অর্ডারটা করেছিল, আমি জাস্ট আসার সময় তুলে নিয়ে এসেছি। আর এখন তারা দুই বোন মিলে এটাই ডিনার হিসেবে খেয়ে নিচ্ছে। ডাক্তার সাহেব এখনও ফিরেনি, আর তারা ফিরতে আরও একটু দেরি আছে। আমি তার সাথে রাতে ডিনার করব, সেই জন্য অপেক্ষা করছি। আর আজকে এই পর্যায় থেকেই আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।